আসসালামু আলাইকুম দর্শক, আমি বিথি আক্তার মৌ। শুরুতেই জানাবো আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। তো এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। অবশেষে সেনাবাহিনীর হাতে আটক খুনি ফয়সাল। বাবা মাকে বাঁচাতেই আত্মসমর্পণ করছে হাদির খুনি ফয়সাল। ঢাকার রাজনৈতিক অঙ্গনে আলোচিত ওসমান হাদিকে গুলি করে হত্যার পর দীর্ঘদিন ধরে যে নামটি আলোচনায় ছিল, সেই খুনি ফয়সাল করিম মাসুদকে অবশেষে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই গ্রেফতার কোনো সাধারণ অভিযানের ফল নয়, বরং এটি ছিল অত্যন্ত পরিকল্পিত, ঝুঁকিপূর্ণ এবং কৌশল নির্ভর একটি যৌথ নিরাপত্তা অভিযান, যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী। যদিও পুরো ঘটনাটি এখনও তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে চূড়ান্তভাবে দোষী বলা হয়নি, তবুও অভিযানের ধরন ও প্রস্তুতি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। নিরাপত্তা সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান এবং নিয়মিত অবস্থান পরিবর্তন করতে থাকেন। মোবাইল ফোন ব্যবহার সীমিত করা, ছদ্মবেশে চলাফেরা এবং পরিচিত নেটওয়ার্ক এড়িয়ে চলা, এসব কৌশলের কারণে তাকে শনাক্ত ও ধরতে একাধিক সংস্থাকে দীর্ঘ সময় নজরদারি চালাতে হয়। সেনাবাহিনীর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করে যে তিনি রাজধানীর বাইরে একটি আধা শহরে এলাকায় আশ্রয় নিয়েছে, যেখানে সরাসরি অভিযান চালালে সংঘর্ষের আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরাসরি অভিযান না চালিয়ে প্রথমে একটি বিভ্রান্তিমূলক কৌশল গ্রহণ করে। স্থানীয়ভাবে অন্য একটি নিরাপত্তা তৎপরতার আভাস ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মতো অবস্থান নেয়। কয়েকদিনের পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায় যে সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত আসা যাওয়া করছেন, তবে সবসময় তিনি নিজের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সতর্ক ছিলেন। অভিযানের দিন ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট এলাকাটি ঘিরে ফেলে, তবে প্রচলিত অর্থে কোনো নাটকীয় ধাওয়া বা প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের পথে না গিয়ে তারা একটি মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে। সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাৎকারের প্রস্তাব দেওয়া হয়। সূত্র বলছে, সেই সাক্ষাতের স্থানেই নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে আশেপাশের সাধারণ মানুষ বা স্থাপনার কোনো ক্ষতি না হয়। যখন সন্দেহভাজন সেখানে পৌঁছায়, তখন সেনাবাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় প্রকাশ না করেই তাকে কথোপকথনে ব্যস্ত রাখে। সঠিক মুহূর্তে চারদিক থেকে ঘিরে ধরে তাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। পুরো প্রক্রিয়ায় কোনো গুলির শব্দ শোনা যায়নি, কেউ আহত হয়নি এবং এলাকাবাসীর বড় অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি কী ঘটেছে। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল অভিযানের মূল লক্ষ্য, রক্তপাত এড়ানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। গ্রেফতারের পর সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। হত্যাকারীরা কি এখন এতটাই বেপরোয়া যে খুন করার পর তারা ক্যামেরার সামনে ছাপাই গায়, নাকি এর পেছনে আছে তদন্তকে ভিন্ন খাতে ঘোরানোর এক গভীর ষড়যন্ত্র? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় একটি ঘটনা নিয়ে। ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনি প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ফয়সাল দাবি করেছেন তিনি নাকি এই খুনের সাথে জড়িতই নন, তিনি নাকি দুবাইয়ে বসে আছেন। কিন্তু আসল রহস্যটা আসলে কোথায়? অনেকেই বলেছিল ভিডিওটি নাকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা। আবার কেউ বলছে ফয়সালের দাড়ি নাকি ভিডিওতে হঠাৎ করেই গায়েব হয়ে যাচ্ছে। আসলেই কি ফয়সাল দুবাইয়ে, নাকি ভারতের মেঘালয়ে লুকিয়ে আছে? আর ভ্রান্ত করছে পুলিশকে, নাকি সে বাংলাদেশে লুকিয়ে আছে? এখনও হতে পারে সে লুকিয়ে আছে আপনার চারপাশের মধ্যেই। আজকের ইনসাইড অ্যানালিসিসে আমরা ফয়সালের এই ভিডিও ফ্রেমিংটা ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। ভিডিওটি সামনে আসার পর সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠেছে তা হলো, এটি কি আসলেই ফয়সাল, নাকি ডিপ ফেক টেকনোলজির কারসাজি? কারণ আজকের যুগে এআই দিয়ে হুবহু মানুষের মতো ভিডিও বানানো সম্ভব, কিন্তু ডিজিটাল অনুসন্ধানমূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট এবং সাইবার এক্সপার্টরা এই ভিডিওটিকে ল্যাবরেটরিতে ফেলে চেক করেছেন। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই ডিটেকশন টুলস দিয়ে পরীক্ষা করার পর ফলাফল এসেছে যে না, এই ভিডিওটি আসলে এআই দিয়ে তৈরি নয়, অর্থাৎ ভিডিওটা রিয়াল। ভিডিওতে ফয়সালের যে বডি ল্যাঙ্গুয়েজ, চোখের পলক ফেলার যে ধরন এবং গলার স্বর, সবই আসল ফয়সালের সাথে শতভাগ মিলে যায়। তাহলে প্রশ্ন জাগে এখানেই, ভিডিওর মাঝখানে ফয়সালের থুতনির দাড়ি কেন বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল? এটা দেখেই অনেকেই দাবি করেছিলেন ভিডিওটি আসলে নকল। বিষয়টি আসলে খুবই ইন্টারেস্টিং। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা বিউটি ফিল্টার বা ফেস ফিল্টারের সাথে পরিচিত।
দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে ফয়সাল ভিডিওটি রেকর্ড করার সময় মোবাইলের কোনো অ্যাপের ফিল্টার অন করে রেখেছিলেন। হতে পারে সে নিজের বিধ্বস্ত চেহারা লুকাতে নিজেকে একটু ফর্সাই দেখাতে চেয়েছিলেন। কথা বলার সময় তার হাত পা মুখের মুভমেন্টের কারণে এই ফিল্টারটি মাঝে মধ্যে গ্লিচ বা কাজ করা বন্ধ করে দিচ্ছিল, যার ফলে মনে হচ্ছিল দাড়ি গায়েব হয়ে যাচ্ছে। অর্থাৎ টেকনিক্যাল ভাষায় বলতে গেলে ভিডিওর কন্টেন্ট বা মানুষটি আসলেই আসল, কিন্তু তার উপর প্রযুক্তির প্লে বা ফিল্টার ছিল। খুনি হয়তো ভেবেছিল ফিল্টার দিয়ে নিজেকে একটু স্মার্ট দেখাবেন, কিন্তু এই ফিল্টারই এখন তার ভিডিওর বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে। এবার আসি ভিডিওর সবচেয়ে বড় ধোঁকা বা ব্লাফ নিয়ে। ভিডিওতে ফয়সাল খুব কনফিডেন্সের সাথে দাবি করেছে যে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। কিন্তু একটু থামুন এবং লজিক দিয়ে ভাবুন। একজন মানুষ যার বিরুদ্ধে পুরো দেশের পুলিশ এবং গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজছে, যার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সে এত সহজে এয়ারপোর্ট দিয়ে দুবাই চলে যাবে কিভাবে? এটা আদৌ অসম্ভব। ফয়সাল কিন্তু ভিডিওতে দুবাইয়ের কোনো ল্যান্ডমার্ক, কোনো রাস্তা বা এমন কিছু দেখাননি যা প্রমাণ করে যে তিনি সেখানেই আছেন। তিনি শুধু মুখের কথাই দাবি করেছেন। ক্রাইম অ্যানালিস্টরা মনে করছেন এটা অপরাধীদের একটি খুব পুরনো কৌশল। একে বলা হয় ডাইভারশন ট্যাকটিক। পুলিশ যখন তাকে ভারতের বর্ডারের দিকে খুঁজছে, তখন তিনি দুবাইয়ের কথা বলে তদন্তকারীদের বিভ্রান্ত করতে চাইছেন। কিন্তু তিনি জানতেন না যে টেকনোলজি এখন অনেক এগিয়ে গেছে। তদন্তকারী সংস্থা এবং ডিবি পুলিশের সর্বশেষ তথ্য বলছে ফয়সাল আকাশপথে দুবাই যাননি, বরং তিনি এবং তার সহযোগীরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে বলে জোরালো সন্দেহ করা হচ্ছে। এই যে ভিডিওতে দুবাইয়ের কথা বলা হলো, এটা আসলে পুলিশকে ভুল মেসেজ দেওয়ার একটা ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ভিডিওতে ফয়সাল আরেকটি মারাত্মক দাবি করেছেন। তিনি বলেছেন হাদিকে হত্যার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল, তিনি নাকি সেই বাইকে ছিলেনই না। তিনি নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করছেন। কিন্তু দর্শক, সত্য কখনো চাপা থাকে না। আপনারা সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনেছেন। দ্য ডিসেন্টের ইনভেস্টিগেশন এবং পুলিশের তদন্ত রিপোর্ট দুটোই একই কথা বলছে। ঘটনার দিন পল্টন মডেল থানা বক্স কালবার্ট এলাকায় হাদির উপর যে বাইক থেকে গুলি করা হয়েছিল, সেই বাইকের পেছনের সিটে বসেছিলেন স্বয়ং ফয়সাল করিম মাসুদ, আর বাইকটি চালাচ্ছিলেন তার সহযোগী আলমগীর শেখ। খুনি যে নিজে এটি স্বীকার করবে না, এটি একটি খুবই স্বাভাবিক ধরনের কথা। পুলিশের তদন্তে এটি ক্রিস্টাল ক্লিয়ার যে ফয়সাল সেদিন শ্যুট করেছিলেন। তিনি শুধু মাস্টারমাইন্ডই নন, তিনি নিজেই এক্সিকিউশন করেছেন। আজ ভিডিওতে এসে তিনি যতই সাধু সাজার চেষ্টা করুন না কেন, টেকনোলজিক্যাল এভিডেন্স বা প্রমাণ তার বিপক্ষেই কথা বলছে। সবচেয়ে ঘৃণ্য যে কাজটি ফয়সাল এই ভিডিওতে করেছে তা হলো হাদির চরিত্র হনন চেষ্টা। তিনি দাবি করেছেন হাদি নাকি তাকে অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে 5 লাখ টাকা ঘুষ ও গ্রিম নিয়েছিলেন। প্রিয় দর্শক, একবার ভাবুন, যেই মানুষটি মারা গেছেন, যিনি আর ফিরে এসে নিজের সাফাই গাইতে পারবেন না, তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলাটা কতটা কাপুরুষোচিত। অপরাধ বিজ্ঞানে এটাকে বলা হয় ভিকটিম ব্লেমিং। যখন খুনি কোনো যুক্তি খুঁজে পায় না, তখন সে ভিকটিম বা নিহতের চরিত্রে কালিমা লিপ্ত করার চেষ্টা করে, যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। কিন্তু হাদির যারা সহযোদ্ধা ছিলেন, যারা তাকে চিনতেন, তারা জানেন হাদি কেমন ছিলেন। হাদি ছিলেন অন্তর্বর্তীকালীন সময়ে সমতাপর ব্যক্তিদের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর। তার বিরুদ্ধে জীবদ্দশায় কখনো কোনো তদবির বাণিজ্য বা চাঁদাবাদির অভিযোগ ওঠেনি, বরং তিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেই টার্গেটের শিকার হয়েছেন। দ্য ডিসেন্ট তাদের ফ্যাক্ট চেকে পরিষ্কার করে বলেছেন হাদির বিরুদ্ধে তদবির বাণিজ্যের কোনো প্রমাণ নেই এবং ফয়সালের এই দাবি পুরোপুরি ভিত্তিহীন। ফয়সাল ভেবেছিল এই গল্প বেঁধে তিনি হয়তো জনগণের সহানুভূতি পাবেন, কিন্তু তিনি ভুলে গেছেন মিথ্যা দিয়ে হত্যা ঢাকা যায় না। তবে দর্শক, ফয়সালের এই ভিডিওর বাইরেও ঘটনার আরও অনেক গভীরে যাওয়ার আছে। আপনারা কি জানেন এই হত্যাকাণ্ডে ফয়সাল আসলে একা নন? তার পুরো পরিবার, তার বাবা মা, স্ত্রী, এমনকি শালকও জড়িত। ভিডিওতে ফয়সাল নিজেকে যতই নির্দোষ দাবি করুন না কেন, পর্দার আড়ালের ঘটনাটি যে কত ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত ছিল তা বোঝা যায় যখন আমরা দেখি এই হত্যাকাণ্ডে কারা কারা জড়িত ছিল। দর্শক, সাধারণত কোনো খুনের ঘটনায় 1 বা 2 মূল হত্যা থাকে, কিন্তু হাদি হত্যার ঘটনাটি বাংলাদেশের অপরাধ জগতের ইতিহাসে এক বিরাল দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ এখানে একজন ব্যক্তি নন, বরং পুরো একটি পরিবার মিলে এই খুন এবং খুনিকে পালাতে সাহায্য করেছে। ভাবা যায়, একজন মানুষ খুন করে এলো আর তার বাবা মা, স্ত্রী, এমনকি শালক সবাই মিলে তাকে বাঁচানোর মিশনে নামলো। পুলিশের তদন্ত এবং আদালতের জবানবন্দি থেকে যে তথ্য উঠে এসেছে তা রীতিমতো লোমহর্ষক। এই মামলায় এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির, মা হাসি বেগম এবং স্ত্রী শাহেদা পারভান সামিয়া সবাই 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অর্থাৎ তারা আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছে যে তারা এই অপরাধের সাথে কোনো না কোনোভাবে জড়িত। শুধু তাই নয়, ফয়সালের শালক ওয়াহিদ আহমেদ ছিপু এবং বন্ধুবান্ধবী মারিয়া আক্তার মিলাও এই তালিকায় আছেন।
একটি শিক্ষিত বা স্বাভাবিক পরিবার কিভাবে এই ক্রাইম সিন্ডিকেটে পরিণত হতে পারে তা ভেবে তদন্তকারীরাও বিস্মিত। ফয়সাল যখন হাদিকে গুলি করে পালিয়ে আসছিল তখন তার এই সাপোর্টিং সিস্টেম বা পরিবার তাকে শেল্টার দিয়েছে, তাকে পালাতে সাহায্য করেছে। এখন প্রশ্ন হলো, ফয়সাল আসলে কোথায়? ভিডিওতে তিনি দাবি করেছেন দুবাইয়ের কথা, কিন্তু আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য এবং ডিবি পুলিশের তদন্ত বলছে ওটা ছিল পুরোটাই আইওয়াশ। ফয়সাল এবং তার সহযোগীরা আকাশপথে নয় বরং স্থলপথে অবৈধভাবে সীমান্ত পার হয়েছে। তদন্তকারী অনুসন্ধানকর্মী ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম যে তথ্য দিয়েছেন তাতে স্পষ্ট আসামিরা ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে বলে জোরালো সন্দেহ করা হচ্ছে। আর এই বর্ডার পার হতে তাদের সাহায্য করেছে সিবিয়ন দিউ এবং সঞ্জয় চিসিম নামের দুই সহযোগী। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো, গতকাল বৃহস্পতিবার ঢাকার আদালতে ফয়সালের অন্যতম সহযোগী সঞ্জয় চিসিম এবং মোহাম্মদ ফয়সাল অর্থাৎ মূল আসামি ফয়সালের নামের সাথে মিল থাকলেও এই ফয়সাল আসলে ফয়সালেরই সহযোগী। তারা দুজনেই নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তারা বিচারকের সামনে খুনের পরিকল্পনার আদ্যপ্রান্ত খুলে বলেছেন। তারা স্বীকার করেছেন কিভাবে 12ই ডিসেম্বর মতিঝিলের জুম্মার নামাজের পর হাদিকে ফলো করা হয়েছিল এবং বক্স কালভার্ট এলাকায় সুযোগ বুঝে গুলি করা হয়েছিল। এই পুরো অপারেশনের লজিস্টিক সাপোর্ট বা যানবাহনের ব্যবস্থা কে করেছিল জানেন? মোহাম্মদ নুরুজ্জামান নোমানি নামের এক রেন্টেকার ব্যবসায়ী। তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।